প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের বাইরের একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য ক্লাস। আমি তোমাদের পরপর 3টি ক্লাস নিয়েছি। সমাবেশ, ইন্ডিয়ান সমাবেশের একটি অংশ সমাবেশ। এখানে গতদিন আমরা যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হলো নির্বাচনের ক্ষেত্রে আমরা বিন্যাস সমাবেশটাকে কিভাবে ব্যবহার করছি বা নির্বাচিত হওয়ার উপায়গুলো কি কি সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমি আরেকটি নির্বাচনের কথা বলি। প্রফেসর, একজন প্রফেসর নিয়োগ করা হবে। কোনো একটা কলেজে একজন প্রফেসর হবে। সেখানে প্রার্থী হলো 3 জন। সেখানে প্রার্থী হলো 3 জন এবং 5 জন নির্বাচক আছে। অর্থাৎ নিয়োগ কমিটি যে আছে, নিয়োগ কমিটিতে 5 জন ব্যক্তি আছে, তারা সবাই মিলে ভোট দেবে। ভোট দিলে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি তিনি নির্বাচিত হবেন। তাহলে কতভাবে ভোট দেওয়া যেতে পারে? একজন প্রফেসর নিয়োগ দেওয়া হবে। প্রার্থী 3 জন, নির্বাচক 5 জন। কতভাবে ভোট দিতে পারবেন? কত প্রকারে তারা ভোট দিতে পারবেন নির্বাচক? 5 জন প্রার্থীকে 3 জন প্রার্থীকে ভোট দিতে পারে কতভাবে? একজন নির্বাচক 3টি উপায় ভোট দেবে। আমরা যদি একটু এক্সপ্লেনেশন করার জন্য বলি যে প্রার্থীদের নাম হলো এ, বি এবং সি। 3 জনের নাম। একজনের নাম হলো এ, একজনের নাম বি, একজনের নাম সি। একজন নির্বাচক হয় এ কে ভোট দেবেন, না হয় বি কে দেবেন, না হয় সি কে ভোট দেবেন। তাহলে দ্বিতীয় জন যখন ভোট দেবেন তখন দুটা ব্যালট পেপার যদি আমি খুলি, ব্যালট পেপার যদি বলি আমি এটাকে, যে ব্যালট পেপার দুটো যদি আমি খুলি তাহলে কি চিত্র আমি দেখতে পাবো? এরকম হতে পারে যে প্রথম জন এ কে ভোট দিয়েছেন, তাহলে দ্বিতীয় জন এ কে ভোট দিতে পারেন, দ্বিতীয় জন বি কে ভোট দিতে পারেন, দ্বিতীয় জন সি কে ভোট দিতে পারেন। অর্থাৎ দুইটা ব্যালট পেপার খুললে আমি পাবো এ অথবা এ বি অথবা এ সি, সিল মারা আছে। অথবা প্রথম জন যদি বি কে ভোট দেন তাহলে দ্বিতীয় ব্যালট পেপারটি খুললে আমি পাবো বিএ, বিবি, বিসি। ঠিক একইভাবে প্রথম জন যদি সি কে ভোট দেন তাহলে আমি পাবো এ, সিএ, সিবি, সিসি। অর্থাৎ একজন নির্বাচকের যেহেতু ভোট দেওয়ার উপায় 3টি, তিনি এ কে ভোট দিতে পারেন, বি কে ভোট দিতে পারেন, সি কে ভোট দিতে পারেন। তাহলে দ্বিতীয় জন যখন ভোট দেবেন তখন তিনিও 3টি উপায়ের মধ্যে যে কোনো একজনকে ভোট দেবেন। তাহলে সেক্ষেত্রে আমি যখন ব্যালট পেপারটা খুলবো, সেই দুইটা ব্যালট পেপার খুললে কি চিত্রটি আমি পেতে পারি তা হলো এরকম যে এ বি, এ সি, বিএ, বিবি, বিসি, তারপর সিএ, সিবি, সিসি, এরকম আমি পেতে পারি। তাহলে 2 জনের জন্য আমরা দেখতে পাচ্ছি 2 জন নির্বাচক মিলে ভোট দিচ্ছেন, সেটা হচ্ছে তিন প্রকারে। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু একজন নির্বাচকের ভোট দেওয়ার উপায় 3টি, প্রত্যেক নির্বাচকের ভোট দেওয়ার উপায় 3।
অতএব 2 জন নির্বাচকের ভোট দেওয়ার উপায় উপায় 3x3। 3 জন নির্বাচকের ভোট দেওয়ার উপায় 3x3 দ্যাট ইজ 3³ 4 জন নির্বাচকের ভোট দেওয়ার উপায় 3x3 3^4। ঠিক একই রকম ভাবে 5 জন নির্বাচকের ভোট দেওয়ার উপায় 3^5। এটা হলো 5 জন নির্বাচকের ভোট দেওয়ার উপায় 3^5। 3^5 মানে 243। তাহলে এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেল। এখানে একটা সূত্র, এই প্রশ্নটির মাধ্যমে আমরা একটা সূত্রের কথা বলতে পারি যে কোনো একটি কাজ করার যতগুলো উপায় আছে সেই উপায়টাকে পেইজ, আর যতজন এই উপায়টি ব্যবহার করছেন সেটা হলো পাওয়ার r, n⁻r। এখানে যদি আমাদের আরেকটা উপায় থাকতো, একটু ক্লিয়ার করার জন্য, এক্সপ্লেনেশনটা ক্লিয়ার করার জন্য আমি আরেকটু বলছি যে আরেকটা উপায় যদি থাকতে পারতো কি, যে কোনো একজন নির্বাচকের A B C 3 জনকে ভোট দিতেই পারেন, তিনি চাইলে নাও দিতে পারেন। দ্যাট ইজ নেগেটিভ ভোটিং যদি থাকে, অর্থাৎ তিনি ভোট দেবেন না, নো ভোট, তিনি A কে ভোট দেবেন অথবা B কে ভোট দেবেন অথবা C কে ভোট দেবেন অথবা কাউকে দেবেন। যদি 4টা উপায় এরকম থাকতো তাহলে তার ভোট দেওয়ার উপায় হতো কটা? তখন তাহলে তার ভোট দেওয়ার উপায় হতো 4⁵ -1। ভোট দেওয়ার উপায় -1 কেন বলছি? -1 হচ্ছে সেই উপায়টা, যে উপায়টাতে হচ্ছে যে কাউকেই ভোট দেবে না। তার মানে এটা ভোট না দেওয়ার উপায়, মানে সবাই মিলে কাউকেই ভোট দিল না, ওই একটা উপায় বাদ। কারণটা আমরা চাচ্ছি যে কতভাবে ভোট দিতে পারেন, কতভাবে ভোট দিতে পারবেন না সেটা না, আমরা চাচ্ছি যে কতভাবে ভোট দিতে পারবেন। এই জন্য 1টা বিয়োগ হয়ে যাবে, যে সেই উপায়টা। ঠিক এরকম একটা প্রশ্নের কথা বলি আমি, সেটা হলো যে আমার 6 জন বন্ধু আছে, 6 জন বন্ধু। আমি কোন একটা অনুষ্ঠানে আমি দাওয়াত দিতে পারি, নিমন্ত্রণ করতে পারি। কতভাবে নিমন্ত্রণ করতে পারি? আমি নিমন্ত্রণ করতে পারি যে কোনো একজনকে, অথবা যে কোনো 2 জনকে, অথবা যে কোনো 3 জনকে, যে কোনো 4 জনকে, যে কোনো 5 জনকে, অথবা 6 জনকেই। এখানে কিন্তু আমার আরেকটা উপায় থেকে যায়, সেটা হলো আমি কাউকেই দাওয়াত করব না। যেহেতু আমি বলছি যে কতজনকে নিমন্ত্রণ করতে পারি, তাহলে ওই যে উপায়টা আছে আমার, যে কাউকেই নিমন্ত্রণ করব না, সেটা আমার বাদ হয়ে যাবে। তাহলে আমি 6 জন বন্ধুর মধ্যে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করার উপায়, 6 জন বন্ধু আছে আমার, তাহলে 1 বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করার উপায় একটা হলো যে 6C1, যে কোনো একজনকে আমি দাওয়াত করবো। আমার বাবা অত খরচ করার দরকার নেই, একজনকে দাওয়াত করে খাওয়াই দেবো। 2 নাম্বার, 6 জনের মধ্যে যে কোনো 2 জনকে আমি নিমন্ত্রণ করব, অথবা 6 জনের মধ্যে যে কোনো 3 জনকে নিমন্ত্রণ করব, 6 জনের মধ্যে যে কোনো 4 জনকে নিমন্ত্রণ করব, 6 জনের মধ্যে যে কোনো 5 জনকে নিমন্ত্রণ করব,
অথবা 6 জনের মধ্যে 6 জনকেই নিমন্ত্রণ করব, তাহলে কতভাবে হতে পারে? 6, এটা 15 প্লাস এটা 20, 60, এটা 62 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 15, এটা 65 মানে 61, তাহলে 6 আর এটা হলো 1, তাহলে 30, 63। এ হলো আমাদের এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করার উপায়। এখন এইটাকে আমি, এই প্রবলেমটা আমি এই যে একটু আগে সূত্র আমি দেখালাম n টু দি পাওয়ার r, এইটার মাধ্যমেও সলিউশন করতে পারি। হাউ ইট ইজ পসিবল? আমার একজন বন্ধুকে নিমন্ত্রণ করবার জন্য দুটি উপায়। একটি হলো যে বন্ধুকে নিমন্ত্রণ করব, না হয় করব না, হয় আমি নিমন্ত্রণ করব না হয় করব না, এই যে দুইটা উপায়। তার মানে n এর ভ্যালু হচ্ছে আমার 2, n এর ভ্যালু হচ্ছে আমার 2। কতজন বন্ধু আছে আমার? 6 জন, এই জন্য 2 টু দি পাওয়ার 6। আর এখানে একটা উপায় আমার বাদ দিতে হবে, সেটা হলো যে কাউকেই দাওয়াত দেব, নিমন্ত্রণ করব না, কাউকেই নিমন্ত্রণ করব না, এটাও আমার একটা উপায়। সেই উপায়টা আমার এখানে বাদ। তাহলে এখানে আমার হয়ে যাবে 64 মাইনাস 1, দ্যাট ইজ 63। অর্থাৎ এই সূত্র ব্যবহার করেও করতে পারবো, তবে এই সূত্র ব্যবহার করতে হলে আমার নেগেটিভ বিষয়টা চিন্তা করতে হবে। নেগেটিভ সবার ক্ষেত্রেই যদি আমি নেগেটিভ সিদ্ধান্ত নিই, তাহলে তো কাউকে আর দাওয়াত দেওয়া হলো না। 6 জন বন্ধুর একজন করে ধরে ধরে যে এক্স কে দাওয়াত দেবো কি দেব না, দেব, ওয়াই কে দাওয়াত দেবো কি দেব না, দেব। তো এরকম যদি 6টার ক্ষেত্রেই নেগেটিভ হয়, যে এক্স কে দাওয়াত দেবো না, ওয়াই কে দাওয়াত দেবো না, জেড কে দাওয়াত দেবো না, এ কে দাওয়াত দেবো না, বি কে দেবো না, সি কে দেবো না, এটাও তো একটা উপায়, যে এ বি সি ডি এক্স ওয়াই জেড এই 6 জনের কাউকে আমি দাওয়াত দিলাম না, সেটা একটা উপায়। সেই উপায়টা আমার এখানে বাদ দিতে হবে। কেন? আমরা বলছি যে এক বা একাধিক বন্ধুকে কতভাবে নিমন্ত্রণ করা যায়। ওকে, তোমরা তো এই যুগের ছাত্ররা, ছেলেরা ডাক বক্স চিনো কিনা জানি না, চিঠি, তোমরা তো মেসেজিংয়ের যুগ, মেসেজ করা অথবা ইমেল করার যুগের মানুষ। হ্যাঁ, তো চিঠি বলে চিঠি পোস্ট করা, ডাক পোস্ট অফিসে চিঠি পোস্ট করতে হয়, সেই চিঠিতে যে ঠিকানা লিখে দেবো সেই ঠিকানায় চিঠিটি পোস্ট অফিসের লোকজন সেই ঠিকানায় চিঠিটি পৌঁছে দেবে। এটা একটা বিভাগ আছে বাংলাদেশে, বাংলাদেশে সারা বিশ্বে আছে। তো তারা করতো কে, তোমার প্রয়োজনীয় কাগজপত্র বা প্রয়োজনীয় কথাবার্তা, বার্তা আরেকজনের কাছে পৌঁছায় দেয়। পোস্ট অফিসের কাজ হলো এটা। তো তাদের কাছে চিঠির বক্স থাকে এরকম গোল লাল বক্স, বাংলাদেশেগুলো লাল, হ্যাঁ, এরকম বক্স থাকে, এখান থেকে একটা মুখ থাকে, চিঠি পোস্ট করা যায়। হ্যাঁ, তো এরকম তিনটি বক্স আছে, 3টি বক্স আছে। তোমরা যারা জিপিওর সামনে গিয়েছো, জিপিও, হ্যাঁ, জেনারেল পোস্ট অফিস বাংলাদেশের গুলিস্তানে, সেখানে গেলে তুমি দেখবা যে চিঠির বক্স আছে, বা যে কোনো পোস্ট অফিসেই চিঠির বক্স আছে। এরকম 3টা বক্স আছে। 3টা বক্সে আমি 4টি চিঠি, 3টি বক্সে 4টি চিঠি আমি পোস্ট করতে চাই। কতভাবে পোস্ট করতে পারবো? 3টা বক্স কেন? 3টা বক্স থাকে, তোমাদের মাথায় নর্মালি প্রশ্ন যে 3টা বক্স কেন? বক্স 3টা 3টা বা 3-এর অধিকও থাকতে পারে। যেমন আমাদের এখানে জিপিওতে হয়তো বা অন্য জায়গায় আছে, একটা হলো ঢাকা শহরের মধ্যে চিঠি দিতে চাইলে সেটা এখানে, ঢাকা শহরের বাইরে হলে এখানে, দেশের মধ্যে এখানে, বিদেশে দিতে চাইলে আরেক জায়গায়। এরকম 3টা বক্স আছে। তো এই 3টা বক্সে আমার কাছে চিঠি আছে 4টি। আমি কতভাবে চিঠিগুলোকে এই 3টি বক্সে ফেলতে পারি? না ফেলতে পারার কোনো কিন্তু অপশন নেই। প্রথম কথাটাই হচ্ছে কতভাবে ফেলতে পারি। না ফেলবো না, এই অপশন এখানে নেই। তাহলে
আমি একটা চিঠিকে নিয়ে কি করতে পারি, এই 3টি বক্সের মধ্যে যে কোনো একটা বক্সে আমি ফেলতে পারি। তাহলে আমার একটা চিঠিকে পোস্ট করার উপায় হচ্ছে 3টি। কয়টা চিঠি? চিঠি হলো 4টি। এই জন্য 4টি চিঠিকে 3টি চিঠির বক্সে পোস্ট করার উপায় হচ্ছে 3 টু দি পাওয়ার 4। একদম সিম্পল কোশ্চেন, এমসিকিউ টাইপের কোশ্চেন। 4টি, আরেকবার আমি বলি যে আমার প্রত্যেকটা চিঠিকে আমি 3টা বক্সের মধ্যে যে কোনো একটাতে ফেলতে পারবো। তাহলে একটা চিঠিকে পোস্ট করার আমার উপায় কয়টা? 3টা। এটা হলো n এর ভ্যালু। আর আমার কাছে চিঠি কয়টা চিঠির উপর আমি এটা অ্যাপ্লাই করতেছি? আমি এটা 4টা চিঠির জন্য অ্যাপ্লাই করতেছি। তাহলে এটা n টু দি পাওয়ার r এর ভ্যালু এখানে 4। যদি আমার চিঠি হয়ে যেত 5টা, তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 5। চিঠির বক্স যদি আমার আরেকটা বেশি হতো তাহলে কি হতো? চিঠির বক্স আরেকটা বেশি হলে আমার উপায় হতো 4টা, তার মানে n এর ভ্যালু হতো এখানে 4। আর চিঠির সংখ্যা যত সেটা হয়ে যেত পাওয়ার। এখানে তোমার এই টাইপের প্রবলেমগুলোতে তুমি চিন্তা করবা যে যে কাজটা আমাকে করতে বলছে সেই কাজটি করার উপায় কয়টি। উপায়গুলো, যতগুলো উপায়, সেই উপায়গুলো হচ্ছে আমার n এর ভ্যালু। আর যতজন সেটা ব্যবহার করছে, যতজনকে দিয়ে আমি সেটা অ্যাপ্লাই করছি, সেটা হলো r এর ভ্যালু। আর আমার বন্ধুদেরকে নিমন্ত্রণ করার উপায় হলো 2, 2টা উপায়। কেন? একটাতে হচ্ছে নিমন্ত্রণ করবো, একটা নিমন্ত্রণ করবো না। কয়জনের উপর আমি করলাম? 6 জনের উপর। এই জন্য নিমন্ত্রণ করার উপর হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 6 - 1। -1টা হচ্ছে ওখানে আলাদা একটা নেগেটিভ অপশন যেহেতু ছিল যে নিমন্ত্রণ করতে পারবো না, কিন্তু এখানে নেগেটিভ অপশন নাই। এই কারণে আমার একটা চিঠিকে পোস্ট করার উপায় হচ্ছে 3টা, আর 4টা চিঠি যেহেতু, এই জন্য আমার 3 টু দি পাওয়ার 4 এখানে দিতে হয়েছে। ওকে, তাহলে আরেকটা প্রশ্ন আমরা আসি, সেটা হলো যে একটা পরীক্ষা, পরীক্ষায় কোন একটা, তোমাদের যেরকম পরীক্ষা, সেই পরীক্ষা মনে করো 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাগুলো পাস, নির্দিষ্ট একটা পার্সেন্টেজ আছে যে এত % মার্কস পেলে তুমি পাস। হ্যাঁ, বোর্ডের নিয়মটা হলো 33% মার্কস পেলে তুমি পাস। কোনো জায়গায় আছে 40% পেলে পাস, কোনো জায়গায় আছে 50% পেলে পাস। এটা আবার আভ্যন্তরীণ বিষয় করে নিয়েছে যে এত % পেলে পাস। তো যা এই নির্দিষ্ট % মার্কস যদি তুমি পাও তাহলে তুমি পাস, আর যদি না পাও তাহলে তুমি ফেল। পাস করতে হলে সবগুলো বিষয় তোমাকে পাস করতে হবে, তাহলে তুমি পাস। একটি বিষয় যদি তুমি ফেল করো তাহলে তুমি ফেল। এইটা চিন্তা করে বলছে যে কোনো পরীক্ষায় কৃতকার্য হতে 6টি বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম নম্বর পেতে হয়। কোনো পরীক্ষায় কৃতকার্য হতে হলে 6টি বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম নম্বর পেতে হয়। একজন পরীক্ষার্থী কত প্রকারে অকৃতকার্য হতে পারে? তাহলে কি সে একটাতে ফেল করলেও ফেল, 2টাতে ফেল করলেও ফেল, 3টাতে ফেল করলেও ফেল, 4টাতে ফেল করলেও ফেল, 5টাতে ফেল করলে তো অবশ্যই ফেল, 6টাতে ফেল করলে তো অবশ্যই ফেল। শুধুমাত্র হচ্ছে যে একটাতেও যদি ফেল না করে তাহলে সে পাস। এই যে তোমার 1, একটা উপায় যে সবগুলোতে পাস করলো তাহলে পাস, এই একটা উপায় তোমার বিয়োগ হয়ে যাবে। এখানে তোমার উপায় কি? কোন একটা সাবজেক্টের ওই যে ওটার মতো 2 টু দি পাওয়ার 6, কোন একটা সাবজেক্টের ফেল অথবা পাস, যে কোনো একটা। তাহলে উপায় হচ্ছে এখানে 2টা, কৃতকার্য হওয়ার উপায় 2টা। কৃতকার্য হওয়ার উপায় না, পরীক্ষার রেজাল্ট হচ্ছে 2টা, কৃতকার্য না অকৃতকার্য। তার মানে এখানে উপায় 2টা। কয়টা সাবজেক্ট? 6টা সাবজেক্ট। একটা উপায় বাদ দিচ্ছি আমরা, সেই উপায়টা কোনটা? সেটা হলো যে সব বিষয়ে পাস করছে যে সেটা। তাহলে এখানেও 63 হয়ে যাবে। এখানেও একজন ছাত্রের অকৃতকার্য হওয়ার উপায় হচ্ছে 63। এই হলো আমাদের পাস ফেল বা নির্বাচন করার উপায়। তাহলে এই নির্বাচনের উপায় আমাদের গেল। এখন আমরা একটু অন্যদিকে যাই।
আমরা সমাবেশের কিছু সূত্রের কথা বলি, সেটা হলো যে যদি n সংখ্যক বিভিন্ন বস্তু থাকে, n সংখ্যক বিভিন্ন বস্তু, এর মধ্যে p সংখ্যক বস্তুকে সর্বদা অন্তর্ভুক্ত করে r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা। n সংখ্যক বস্তু আছে, এর মধ্যে p সংখ্যক বস্তুকে আমি সব সময় অন্তর্ভুক্ত রেখে r সংখ্যক বস্তু নিয়ে আমি কতভাবে সমাবেশ করতে পারবো। তো এটার একটা উদাহরণ হলো এরকম যে আমেরিকা একটা শব্দ, আমেরিকা একটা শব্দ। খেয়াল করো এখানে যে আমেরিকা শব্দটিতে বর্ণ হলো 7টি, আমেরিকা শব্দটিতে বর্ণ হলো 7টি। এই 7টা বর্ণের মধ্যে দুটো হলো এই, আমি বললাম যে এ দুটোকে সর্বদা একত্রে রেখে, এ দুটোকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ গঠন করা যায়। এ দুটোকে সর্বদা অন্তর্ভুক্ত করে 4টি বস্তু নিয়ে কতভাবে সমাবেশ গঠন করা যায়। তো সূত্রটা হলো এরকম, n - p c r - p। এখানে r এর মান অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু p হতে হবে। আর আমরা তো এটা জানি, সেটা সমাবেশের সূত্র থেকে জানি, n is greater than equals to r, সমাবেশের সূত্রে। এখানে পিটা তো আবার r এর থেকে বড় হলে চলবে না। তো অন্তর্ভুক্ত কতভাবে করা যায়, মানে এই দুটিকে সর্বদা অন্তর্ভুক্ত করে কতভাবে 4টি করে বর্ণ বাছাই করা যায়। সূত্রটা হলো, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে বাছাই করার উপায় হচ্ছে n এর মান এখানে হলো 7, p এর মান a 2টা, p এর মান 2, আর r এর মান হলো আমাদের এখানে 4। 4টা করে বস্তু নিতে হবে। আমেরিকা শব্দটির বর্ণগুলো থেকে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ গঠন করা যায় যেখানে এ দুটি সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এটার উপায় হচ্ছে, হলো 7 - 2 c 4 - 2, তাহলে 5c 2, 5 4 y factorial 2, that is 10। 10 ভাবে আমরা বাছাই করতে পারি, 10 ভাবে আমরা বাছাই করতে পারবো এ দুটাকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে। তাহলে এই হলো আমাদের একটা সূত্র। আবার বলছে যে এগুলোকে সর্বদা অন্তর্ভুক্ত না রেখে, কতভাবে সমাবেশ করা যায়। এগুলোকে সবসময় বাদ দিতে হবে, পি সংখ্যক বস্তুকে সর্বদা বাদ দিয়ে কতভাবে এটা হলো যে একই স্টেটমেন্ট, পি সংখ্যক বস্তুকে সর্বদা অন্তর্ভুক্ত না করে অর্থাৎ বাদ দিয়ে সমাবেশ সংখ্যা
বাদ দিয়ে আর সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা n মাইনাস পি, ওই পি সংখ্যক বস্তু সর্বদা বাদ, ওই জন্য পি কে বাদ দিয়ে দিলে n থেকে আর নিতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই আর এর মানটা আর মানে এটা সম্ভব হবে যদি n মাইনাস পি এই সংখ্যাটা যদি আর এর চেয়ে বড় অথবা সমান হয় তাহলেই সম্ভব। যদি উপরে এই বিয়োগফলটা n মাইনাস পিটা যদি আর এর থেকে ছোট হয় তাহলে তো নেওয়া যাবে না। তাহলে এখানে যদি আমরা এই কথাটা বলতাম যে এ দুটিকে অন্তর্ভুক্ত না করে বা এ দুটিকে বাদ দিয়ে চারটি করে বর্ণ নিয়ে কতভাবে সমাবেশ গঠন করা যায়, তাহলে আমার এখানে এই সূত্র অনুযায়ী আমার সূত্রটা হয়ে যেত যে 7 minus 2 in C4, 7 minus 2 C4, that is 5 C4, that is 5 C1, এটা হয়ে গেল 5। এই হলো আমাদের একটা সূত্র। ওকে, n সংখ্যক বিভিন্ন বস্তু, এর মধ্যে পি সংখ্যক বস্তু আছে, সেই পি সংখ্যক বস্তুকে সর্বদা অন্তর্ভুক্ত করে একরকম সমাবেশ আমরা করতে পারি, আর একটা হচ্ছে পি সংখ্যক বস্তুকে সর্বদা বাদ দিয়ে আমরা আরেক রকম সমাবেশ করতে পারি। সেই দুইটার সূত্র হলো পি সংখ্যক বস্তুকে সর্বদা অন্তর্ভুক্ত করে সমাবেশ সংখ্যা হলো এটা, আর পি সংখ্যক বস্তুকে সর্বদা বাদ দিয়ে সমাবেশ হলো এটা। সেটার উদাহরণ আমি আমেরিকা নামক শব্দটির মাধ্যমে দেখালাম। নেক্সট, আমরা একটা শব্দ দেখি, সেটা হলো থিসিস। থিসিস একটি শব্দ। থিসিস শব্দটিতে বর্ণ সংখ্যা 6টা বর্ণ আছে, যার মধ্যে দুটি এস বিদ্যমান এবং অন্যগুলো ভিন্ন। থিসিস শব্দটিতে বর্ণ সংখ্যা 6টি, এর মধ্যে এস আছে 2টা আর বাকি 4টি হলো ভিন্ন ভিন্ন। তাহলে এখানে বলা হয়েছে যে প্রশ্নটা হলো যে থিসিস শব্দটির বর্ণগুলো থেকে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ গঠন করা যায়। থিসিস শব্দটির বর্ণগুলো থেকে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ গঠন করা যাবে। তাহলে আমরা এইভাবে চিন্তা করব। 1 নম্বর উপায় যে দুটি এস ও দুটি ভিন্ন বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা। 2টা এস থেকে 2টা এসই নিতে হবে কতভাবে, সেটা হলো 1 উপায়, একটাই উপায়। আর অবশিষ্ট যে 4টি বর্ণ আছে যেগুলো ভিন্ন ভিন্ন, সেই 4টি থেকে আমি নেব 2টা, সেটা কত?
4 ইন্টু 3 বাই ফ্যাক্টরিয়াল 2 মানে 2, দ্যাট ইজ 6 উপায়। 6 ভাবে আমরা নিতে পারি। দ্বিতীয় উপায় একটা বলছি, একটি এস ও 3টি ভিন্ন বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা কি হতে পারে? এই জায়গাটাই অনেকে কনফিউজড হয়ে যায়। সেটা হলো যে দুইটা এস থেকে একটা এস নেবে, সেটাকে চিন্তা করে এভাবে। এই জায়গাটাই হলো কনফিউশন। দুটা এস থেকে একটা এস আমি নেব, বিষয়টা এভাবে চিন্তা করে 2C1। এখন আমার প্রশ্ন হলো যে এস, এটা একটা এস, এটা একটা এস, একবার আমি এই এস নিলাম আর একবার এই এস নিলাম, আসলে কি ঘটনা দুটো ডিফারেন্ট হলো কিনা, অথবা কোনো একটা দোকানে এই টাইপের দুইটা কলম আছে, সেম কলম, সেম মার্কার আছে দুইটা, একই কোম্পানি, একই মডেল, একই সব কিছু একই। তাহলে আমি এই দুইটা থেকে একটা নিব, আমি যেটাই নেই না কেন আমার কিছু ডিফারেন্ট কিছু হবে, এটা আমার কাছে কোনো কিছু ডিফারেন্ট না। সো দুইটা এস থেকে একটা এস নেওয়া কোনো ডিফারেন্ট কিছু না, ওইটার উপায় একটাই। দুটা এস থেকে একটা এস নেব, সেটা একভাবেই নিতে হবে, একভাবেই আমি নিতে পারবো। যেমন আমি দুইটা কলম থেকে একটা কলম নেব, কলম দুইটা যেহেতু একই, তাহলে যে কোনো একটা নেওয়া আমার জন্য সেম, অর্থাৎ দুইটা সেম কলম থেকে একটা কলম নেওয়ার উপায় একটাই। তাহলে একটি এস ও 3টি ভিন্ন বর্ণ, তাহলে একটা এস নিতে আমি একভাবে, আর অন্য চারটা বর্ণ থেকে আমি 3টা নিতে পারি 4C3 উপায়। তাহলে এটা হলো 4C1, দ্যাট ইজ 4। এরপর আরেকটা উপায় হচ্ছে এস নেব না, এস বাদে চারটা বর্ণ নেওয়া যায় কিনা। তাহলে অবশিষ্ট চারটি, অবশিষ্ট মানে এস ব্যতীত চারটি বর্ণ হতে চারটি বর্ণ বাছাইয়ের উপায় বা নিয়ে সমাবেশের উপায়, সমাবেশ সংখ্যা, বর্ণ বাছাইয়ের উপায়, বা চারটি বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা 4C4, that is 1। এই যে দুইটা উপায় আছে, এই দুটাকে আমরা একসাথে করতে পারি কিভাবে? এই দুটোকে আমরা একসাথে করতে পারি কিভাবে? যেখানে একটা এস নেওয়া হলে আর অবশিষ্ট যে চারটা থাকলো, তার মানে 5টা বর্ণ, এই 5টা বর্ণ কিন্তু 5টাই ডিফারেন্ট, 5টা বর্ণই ডিফারেন্ট। এই 5টা যেহেতু 5টাই ডিফারেন্ট, এই জন্য এই 5টা থেকে যে কোনো চারটা নেওয়ার উপায় হচ্ছে আমার 5C4, দ্যাট ইজ 5। 5C4 মানে 5C1 মানে 5। আর এখানেও দেখো, এখানে চারটা উপায় হয়েছে, এখানে একটা হয়েছে, এই দুটো মিলে 5টা। এটা হচ্ছে মোর ব্যাখ্যামূলক এটা, আর এটা হচ্ছে যে একটু কম ব্যাখ্যা করে আমরা বলতে পারতেছি যে দুইটা এস এর মধ্যে থেকে একটি এস এবং অবশিষ্ট চারটি বর্ণ, মোট 5টি বর্ণ থেকে যে কোনো চারটি বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা বা বাছাই করার উপায় হচ্ছে 5C4, দ্যাট ইজ 5C1। তাহলে মোট উপায় 6
4 1 that is 11। এই হলো 5টি উপায়। এখন এখানে আমরা আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আরেকটা সূত্রের মতো এই প্রশ্নটার সাথে রিলেটেড, যে n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু সংখ্যক বস্তু একই রকম, n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু একই রকম, তাহলে সেখানে যদি আমরা তাদের মধ্য থেকে অবশিষ্ট বস্তুগুলো সবগুলো ভিন্ন, n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু একই রকম এবং অবশিষ্ট যে বস্তুগুলো আছে সেগুলো ভিন্ন, এই প্রশ্নটার সাথে মেলে যে 6টি বর্ণের মধ্যে 2টি বর্ণ একই রকম, অবশিষ্টগুলো ভিন্ন। তো সেখান থেকে যদি r সংখ্যক বস্তু নেওয়া হয় তাহলে তাদের সমাবেশ করার উপায় হচ্ছে এটা, n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু একই রকম, এক প্রকার, p সংখ্যক বস্তু এক প্রকার, n সংখ্যক বস্তুর মধ্যেই এই p সংখ্যক বস্তু আছে, n সংখ্যক বস্তু মানে 10টা বস্তু যদি হয় তার মধ্যে 3টা বস্তু একই রকম, বিষয়টা হলো 10টা বস্তুর মধ্যে 3টা বস্তু একই রকম। ঠিক আছে, এখানে বলছে যে n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু একই রকম, সেখান থেকে আমি যদি r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ ঘটাই তাহলে সেই সমাবেশ সংখ্যা হবে এরকম n - p r, যদি সম্ভব হয়, যদি এটা n - p টা যদি r এর থেকে বড় বা সমান হয় তাহলে n - p r - 1, n - p r - 2, এভাবে এটা চলতে থাকবে। কতদূর পর্যন্ত চলবে? n - p c r - p, এই পর্যন্ত এটা চলতে থাকবে। এইভাবে যে কি n সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক বস্তু p সংখ্যক বস্তু আছে তারা হলো সেম, আমি এখান থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ করতে চাই, তাহলে তার সূত্রটা হলো এটা। তাহলে এই অঙ্কটার জন্য যদি আমরা এটা মিলাই তাহলে কি হয়, আমার n সংখ্যক বস্তু মানে 6টা বস্তু আছে, 6টা বস্তুর মধ্যে আছে একই রকম বস্তু আছে 2টা, তাহলে n এর মান এখানে হলো 6, p এর মান হলো 2, আর আমরা বলছি যে এখান থেকে আমরা 4টা করে বস্তু নিয়ে কতগুলো সমাবেশ গঠন করতে পারি, 4টি করে বস্তু নিয়ে কতগুলো সমাবেশ গঠন করতে পারি। তাহলে 4 হলো আমার, r এর ভ্যালু হলো 4, n এর ভ্যালু হলো 6, p এর ভ্যালু 2, r এর ভ্যালু হলো এখানে 4, তাহলে কতগুলো সমাবেশ হতে পারে? তাহলে প্রথম হলো 6 - 2 p r মানে 4, 6 - 2 c 4 - 1, 6 - 2 c 4 - 4c4 plus 4c3 plus 4c2, তাহলে 4c4 মানে 1, 4c3 মানে 4c1, 4c3 মানে 4c1, 4c1 মানে 4, আর 4c2 6 into 4 into 3/2, 1 4, এখানে হলো 6, এখানেও 11, অর্থাৎ এটাকেও আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি। তাহলে সূত্রটা হলো কি আমার, যে n সংখ্যক বস্তুর মধ্যে n সংখ্যক বস্তুর মধ্যে এর মধ্যেই আছে যে p সংখ্যক বস্তু আছে তারা হলো একই টাইপের, সেম, আর অবশিষ্ট যে বস্তুগুলো আছে দ্যাট ইজ n - p সংখ্যক যে বস্তু আছে সেগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে সেখান থেকে যদি আমি r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ গঠন করতে চাই সেই সমাবেশের সংখ্যাটা হবে এই সূত্র। এখন এই যে n - p, এই n - p টা যদি greater than equals to r হয় তাহলে ঠিক আছে,
যদি না হয় তাহলে আমরা এটা বাদ দেব, এটা বাদ দিয়ে এখান থেকে শুরু করব। এখানে এসে আমরা দেখব যে n মাইনাস পি আর r মাইনাস ওয়ান এই দুইটা সমান যদি হয় তাহলে আমার চলবে, আর যদি এইটা ছোট হয়ে যায় তাহলে এটাও বাদ। এইভাবে আমার সূত্রটা একটু কৌশলে ব্যবহার করতে হবে। সূত্রটা একটু কৌশলে ব্যবহার করতে হবে কি, আমার বিন্যাস এবং সমাবেশের মধ্যে শর্ত হচ্ছে যে উপরের সংখ্যাটা বড় হবে, উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটার মধ্যে সম্পর্ক হলো যে উপরের সংখ্যাটা অবশ্যই নিচের সংখ্যাটা যে বড় অথবা সমান হবে। এই কন্ডিশনটা যতক্ষণ না স্যাটিসফাই হবে ততক্ষণ আমার একটা একটা করে বাদ দেবো। যেখানে গিয়ে স্যাটিসফাই হবে এই কন্ডিশনটা যে উপরের দুইটা সমান অথবা উপরেরটা বড় নিচেরটা ছোট, সেই ক্ষেত্রে আমি সেখান থেকে আমার মানে সূত্রটা স্টার্ট হবে। অনেক সময় এটা বাদ হইতে পারে, এটা বাদ হইতে পারে। তো এখন আরেকটা জিনিস আমি এই কথাটা বলি, সেটা হলো যে ডিগ্রি, একটা শব্দ হলো DGREE। এই ডিগ্রি শব্দটিতে 3টি ই ও 3টি ভিন্ন বর্ণ। এখানে যদি আমি এই সূত্র ব্যবহার করে করতে চাই তাহলে কি হয়, মোট বর্ণ হচ্ছে আমার 6টি, তাহলে n এর মান হলো 6, একই রকম বর্ণ দ্যাট ইজ পি হলো আমার 3 আর r হলো আমার 4, 4টা করে বস্তু নিতে হবে। তাহলে কতগুলো সমাবেশ এখানে হতে পারে, ডিগ্রি শব্দটির বর্ণগুলো থেকে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ গঠন করা যায়। ডিগ্রি শব্দটির বর্ণগুলো থেকে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ গঠন করা যায়। তাহলে আমরা একটা তো এক্সপ্লেইন করে আমরা করতে পারি, আর একটা হচ্ছে এই সূত্র ব্যবহার করে করতে পারি। তাহলে এই সূত্রটা আমি দেখাতে চাই যে n মাইনাস পি সি আর, n মাইনাস পি সি আর মাইনাস ওয়ান, n মাইনাস পি আর সি আর মাইনাস টু, এরপর হলো n মাইনাস সি আর মাইনাস থ্রি। এখন এখানে প্রশ্ন হলো এইটা কি আমার এখানে প্রযোজ্য কিনা, এই টার্মটা আমার এখানে প্রযোজ্য হবে কিনা। 3টা থেকে আমি 4টা বস্তু নেব, এটা কি সম্ভব? এটা সম্ভব না। অর্থাৎ একই টাইপের যে 3টা বস্তু আছে সেই 3টাকে বাদ দিয়ে আমি 4টা বস্তু নেব, তো সেটা সম্ভব না। 3টা ই কে বাদ দিলে আমার থাকবে 3টা বর্ণ DGR, এই 3টা থেকে আমার 4টা নেওয়া সম্ভব না। তাহলে এই টার্মটা আমার এখানে বাদ হয়ে যাবে, এটা বাদ, এটা এখানে থাকবে না। তাহলে আমার থাকবে কি অন্যগুলো, সেটা কি 3টা ই কে বাদ দিয়ে 3টা বর্ণ থাকবে, সেই 3টা থেকে 3টাই আমি নেব, প্লাস 3টা থেকে 2টা নেব, প্লাস 3টা থেকে 1টা নেব। 3টা থেকে 3টা নেব মানে একভাবে নেব, 3টা থেকে 2টা দেব মানে 3C2 মানে 3C1, সেটাও 3, এটাও 3। তাহলে আমরা এখানে 7 ভাবে সমাবেশ করতে পারবো, 7টি উপায়ে সমাবেশ ঘটাতে পারবো। এই হলো আমাদের ডিগ্রি শব্দটির বর্ণগুলো থেকে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ গঠন করা যায়। এখন যদি আমি বলতাম, আচ্ছা তাহলে এই সূত্র ব্যবহার বিষয়টা আমরা একটু ক্লিয়ার করলাম যে এখানে n মাইনাস পি এটা আর এর সমান অথবা আর এর চেয়ে বড় যদি হয় তাহলে একদম ফার্স্ট টার্ম থেকে শুরু হবে, আর যদি বড় না হয় n মাইনাস পি যদি এইটার মতো হয় যে n মাইনাস পি ইজ নট গ্রেটার দেন আর, তাহলে তারপরের টার্ম থেকে শুরু হবে। এইভাবে এই কন্ডিশন স্যাটিসফাই না করলে তাহলে আবার থার্ড টার্ম থেকে গিয়ে শুরু হবে। ওকে, তাহলে এখন আমরা একটু দেখতে চাই যে ডিগ্রি যে শব্দটা, ডিগ্রি শব্দটার যে বর্ণগুলো সেগুলোর থেকে 4টি করে বর্ণ নিয়ে আমরা 7 ভাবে সমাবেশ ঘটাতে পারি। এটা ব্যাখ্যা দিয়ে করলেও করতে পারি, আবার এটা হলো সমাবেশ সংখ্যা,
সমাবেশ সংখ্যা, সমাবেশ সংখ্যা। এখন বলছি তাহলে ডিগ্রি শব্দটি থেকে চারটি না, ডিগ্রি থেকে চারটি, হ্যাঁ ডিগ্রি শব্দ থেকে চারটি করে বর্ণে কতগুলো বিন্যাস গঠন করা যায়, কতগুলো বিন্যাস গঠন করা যায়। বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখছি যে আগের বিন্যাসের চ্যাপ্টারে আমরা দেখেছি যে একটা শব্দে যতগুলো বর্ণ আছে, একটা শব্দে যতগুলো বর্ণ আছে সেগুলোকে সবগুলোকে নিয়ে বিন্যাস করার একটা বিষয় ছিল। সবগুলো বর্ণকে একসাথে নিয়ে কতভাবে সাজানো যায়, বিন্যাস করা যায় মানে সাজানো যায়, সেই বিষয়গুলো আমাদের এক্সপ্লেন করা হয়েছে। সেই সবগুলো বর্ণ যখন আমি নিচ্ছি সেগুলোর মধ্যে একই টাইপের বর্ণ অনেকগুলো থাকতে পারে। যেমন প্যারালাল শব্দটিতে ছিল প্যারালাল, এ দুটো ছিল, এল তিনটা ছিল, এরকম একাধিক বর্ণ ছিল। সেগুলোকে কিভাবে বিন্যাস করতে সেগুলো আমরা দেখেছি। তো এই জায়গাটায় এখন আমরা বুঝছি যে অনেকগুলো বর্ণ আছে, সেগুলো বর্ণের মধ্যে আবার একই টাইপের বর্ণ আছে, একই টাইপের বর্ণ আবার ভিন্ন ভিন্ন বর্ণ আছে। সেখান থেকে যতগুলো বর্ণ আছে তার থেকে কম সংখ্যক বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, সেই জায়গাটায় আবার আমরা এখানে এই চ্যাপ্টারটাতে আলোচনা করবো একটু। তাহলে ডিগ্রি শব্দটি থেকে চারটি করে বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। ডিগ্রি শব্দটির বর্ণগুলো হতে চারটি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। কতগুলো শব্দ গঠন করা যায়, এ হলো ডিগ্রি শব্দের বর্ণগুলোতে চারটি করে বর্ণ। তাহলে তার মানে শব্দ গঠন করা যায়, তার মানেটা হচ্ছে কতগুলো বিন্যাস করা যায়। তাহলে এটা আমাকে একটু এক্সপ্লেইন করে করতে হবে। এক নাম্বার ওয়ে আমরা তো এটা লিখবো যে ডিগ্রি শব্দটিতে বর্ণ সংখ্যা 6, ডিগ্রি শব্দটিতে বর্ণ সংখ্যা 6, তার মধ্যে 3টি ই এবং 3টি ভিন্ন বর্ণ বিদ্যমান, এই কথাটা আমাদের লিখতে হবে। তারপরে আমি বলবো যে এক নাম্বার ওইটা কি, 3টি ই ও একটি অন্য বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা। প্রথমে এটা আমার সমাবেশটা করতে হবে, সমাবেশটা নির্ণয় করতে হবে যে কয়টা সমাবেশ আমি করতে পারি। আমি 3টা ই থেকে 3টা ই নিব একভাবে, আর অন্য যে 3টা বর্ণ আছে সেই 3টা বর্ণ থেকে আমি একটা বর্ণ নিব, সেটা হচ্ছে 3C1 উপায়। কারণ আমার 4টা বর্ণ নিতে হবে, তার মধ্যে 3টা ই, তাহলে অন্য বর্ণ হচ্ছে একটা। এগুলোকে আমি আবার সাজাতে পারি কতভাবে, 4টা বর্ণ ফ্যাক্টরিয়াল 4, এর মধ্যে 3টা একই রকম ফ্যাক্টরিয়াল 3, তাহলে হচ্ছে 3 ইন্টু এটা হয়ে যাবে 4, 12 ভাবে। এরপর বলছে যে 2টি ই ও 2টি অন্য বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা। তাহলে 2টা ই নেওয়া যায় কতভাবে, আমরা 2টা ই নেওয়া যায় কতভাবে সেটা আমরা একটু কনফিউজিং যেহেতু সেটা আমি একটু দেখাতে চাই। আমার ই আছে 3টা ই, এই জায়গাটাই আমাদের ছাত্ররা কনফিউজ করে ফেলে। সেটা হলো যে 3টা ই যেহেতু আছে, 3টা ই থেকে 2টা ই নেওয়া যায়, এভাবে বলবে 3C2, তাহলে এটার ভ্যালু আসবে 3। কিন্তু এখন আমার প্রশ্ন হলো যে 2টা ই, এই 2টা ই যদি আমি একবার নেই তাহলে হলো এখানে এরকম 2টা ই, আবার যদি আমি এই 2টা ই নেই সেটাও আমার এরকম একটা হলো, আবার যদি আমি শেষের তার প্রথমটা নেই তাহলে হলো এটা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 2টা ই, এই 2টা ই, এই 2টা, এরা কি ডিফারেন্ট কিছু হলো কি না? এরা তো আসলে ডিফারেন্ট কিছু না। 3টা ই থেকে আমি 2টা ই নিচ্ছি,
সেগুলো নেওয়ার পদ্ধতি বা নিলে তারা ভিন্ন কিছু তো হচ্ছে না, এই জন্য তিনটাই থেকে দুইটাই নেওয়ার উপায় হলো একটাই। এখানে 3C2 এই সূত্র প্রযোজ্য নয়, তাহলে একটা উপায় দুইটা নিলাম, আর তিনটা যে ভিন্ন বর্ণ আছে সেই তিনটা থেকে আমি দুইটা নেব 3C2। এইগুলোর মধ্যে চারটি বর্ণ হলো, সেগুলোকে সাজানোর পর হচ্ছে ফ্যাক্টরিয়াল 2, এর মধ্যে সেম হচ্ছে দুইটা, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ। তাহলে এখানেও হলো 3 ইন্টু এটা হলো 3 আর এটা হয়ে যাবে 12, 36। এটা একটা উপায়। আর একটা উপায় হলো আমাদের যে একটাই একটি ই ও তিনটি ভিন্ন বর্ণ নিয়ে শব্দ গঠনের উপায়। একটি ই নেওয়া, তিনটে ই থেকে একটা ই নেওয়া যায় কি আগের মতোই কথা, 3C1 এখানে হবে না, কারণ তিনটা ই থেকে তিনটা একই রকম জিনিস থেকে একটি জিনিস যদি নেই সেটা একভাবেই সম্ভব, তাহলে সেটা হলো 1। আর তিনটা ভিন্ন বর্ণ থেকে আমি তিনটাই নেব, সেটা 1। এই চারটা বর্ণকে সাজানোর পর হচ্ছে ফ্যাক্টরিয়াল 4। ফ্যাক্টরিয়াল 4 মানে 24, কারণ 3C3 মানে 1, 3C3 মানে 1। তাহলে মোট শব্দ গঠনের উপায়। এখন আরেকটা প্রশ্ন তোমার মাথায় আসতে পারে যে ই নিব না, ই বাদে চারটা বর্ণ নেব, সেটা কি সম্ভব? সম্ভব নয়। কেন? কারণ ই বাদে আমার চারটা বর্ণ নাই, ই বাদে আমার তিনটা বর্ণ আছে, এই জন্য শব্দ গঠন সম্ভব নয়, ই বাদে শব্দ গঠন সম্ভব নয়। তাহলে আমার হলো 12, 36, 24, দ্যাট ইজ 72। এই হলো আমাদের ডিগ্রি শব্দটি থেকে চারটি করে বর্ণ নিয়ে শব্দ গঠনের উপায়। ডিগ্রি শব্দটি থেকে চারটি করে বর্ণ নিয়ে শব্দ গঠনের উপায়। তো এটা একটা একটু আগের বিন্যাসগুলোর থেকে একটু ভিন্ন। হ্যাঁ, এই টাইপের বিন্যাস আমাদের আরও কিছু করতে হবে, আরও একটা ক্লাসে আমরা এগুলো দেখাবো। তো সে পর্যন্ত তোমাদের ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।